হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুটো ঘটনা আছে, সবাইকে বলবো খুব মনোযোগ সহকারে ঘটনা দুটো শোনো। আর আজকেও কিন্তু ঘটনায় প্রশ্ন রাখবো। কালকে প্রশ্ন রেখেছিলাম, যদিও অনেকেই কালকে তোমরা সঠিক উত্তর দিতে পারোনি। আজকের দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারো। তাহলে চলো, সময় নষ্ট না করে প্রত্যেক দিনের মতো একবার মনে করিয়ে দেবো, একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নিও, পাশে থেকো। আর যদি ভালো লাগে ঘটনাগুলো, তাহলে তোমাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবীর সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। কালকেও আমরা আসছি একটা দারুণ শক্তিশালী ভয়ঙ্কর টিপস নিয়ে। টিপসগুলো অ্যাপ্লাই করে যে তোমরা উপকৃত হও, তারা কিন্তু কমেন্ট সেকশনে উত্তরটা দিয়ে যায়, সেগুলো কিন্তু আমি পিন করে দিই। একটু ভালো করে যদি কমেন্ট সেকশনটা গিয়ে পড়ো, তাহলে বুঝতে পারবে যে টিপসগুলো যদি সঠিকভাবে সঠিক নিয়মে অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু কাজ করবে। তাহলে চলো, আজকে প্রথম একটি ঘটনা শোনাবো। জাস্ট কিছুক্ষণ আগে একটি বোন আমাকে একটি ঘটনা শোনালো। ঘটনাটা হচ্ছে ঠিক এই রকম। বোন বলে, দিদি ভাই, আমার দাদু যিনি ছিলেন, বহু বছর আগে উনি মারা যান। ঘটনাটা শুনেছিলেন বোন তার মায়ের মুখে। এই ঘটনাটা যে বোন আজকে আমাদের শোনায়, সেই বোনের মায়ের কাছ থেকে বোন ঘটনাটা শোনে। তবে বোনের দাদু কিন্তু এই বর্তমান সময়ে কিন্তু জীবিত নেই, উনি কিন্তু মারা যান। বোন বলে, দিদি ভাই, আমার দাদুর 8 জন ভাই বোন ছিল। বুঝতে পারছো, আগেকারের মানুষদের সত্যি মানে 6টা 7টা 8টা করে কিন্তু সন্তান থাকতো। তো বলছে 8 জন ভাই বোন ছিল। আর যে দাদুর বাড়ির যে গেটটা ছিল, সেই গেটটা লোহার ছিল। আর এত ভারী, দাদুদের পক্ষে সেই দাদুর যে ভাই ছিল, ছোট দাদু, বড় দাদু, মেজো দাদু, তারপর যে দাদুর যে বোনরা ছিল, মানে তাদের পক্ষে ওই গেট এতটাই ভারী, তাদের খোলা তাদের পক্ষে কিন্তু সম্ভব না। কারণ সত্যি কথা বলতে এতটাই শক্ত মজবুত করে লোহার গেটটা তৈরি। আর আগেকারের দেখবে যেসব গেট, আগেকারের যেসব জিনিসগুলো আমরা দেখি, এখনো কিন্তু সেই জিনিসগুলো আগের মতনই ভালো আছে। কারণ আগে না সবকিছু জিনিসটা খুব সলিড হতো, এখন তো সব ভেজাল হয়ে গেছে। তো বোন বলে, দিদি ভাই, একদিন রাতের বেলা আমার দাদুকে মধ্যরাতে, দাদুর নাম ছিল হরি, বলছে এ হরি হরি করে ডাকে। তো ডাকার পর দাদু সেই গেট, এত ভারী গেট মধ্যরাতে কি করে খুললো, খুলে কিন্তু সে বাইরে চলে যায়। সকাল যখন হয়, ভোরবেলা, তখন ঘুম থেকে উঠেছে দাদুর মা বাবা, সব ঘুম থেকে উঠে দেখছে, আরে 7 জন সন্তান রয়েছে, একজন তো নেই, কোথায় গেল? হরি নেই। হরিকে খোঁজ 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 খোঁজ, হরি কোথায়? যখন সকালবেলা মাঠে জঙ্গলে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তখন তো বন জঙ্গল প্রচুর ছিল, এখনের মতো তো লোকালয় ছিল না। খুঁজে যখন পায় না, হঠাৎ করে ওই গ্রামেরই একজন এসে বলছে যে আরে হরি তো নিম গাছ তলায় পড়ে আছে। ওখানে একটা বিশাল বড় পুরনো একটা নিম গাছ ছিল মাঠের ওপর, অনেকটা দূরে। ওইখানে ওই দাদু, এই বোনের দাদু পড়ে আছে অজ্ঞান হয়ে। তখন দাদুর বয়স ওই 6-7 বছর বয়স। আর 6-7 বছর বয়সে ওই বাড়ির দরজা অত লোহার মোটা, সেই দরজা খুলে বেরোবে, এটা তো অসম্ভব ব্যাপার। এবার যখন যায় ছুটে, বাবা মা চোখে মুখে জল দেয়, গ্রামের লোক একত্র হয়, সবাই তখন যখন জ্ঞান ফেরে জিজ্ঞেস করে, কি রে হরি, হ্যাঁ তুই রাতের বেলা এখানে কি করে আসলি, কখন এসেছিস, কার সাথে এসেছিস? তখন বোনের দাদু বলে যে আমাকে রাতের বেলা রবিকে ডাকছিল। রবি হচ্ছে দাদুর মানে বন্ধু, খেলার সঙ্গী, দাদুরই বয়সী। একটা বাড়ির ছেলে মধ্যরাতে বেরিয়ে গিয়ে আর একটা বাড়ির ছেলে, যতই বন্ধু হোক, তাকে ডাকবে, এটা কি করে সম্ভব? এটা কি হয়? কারণ কোনো বাড়িরই মা বাবা
রাত্রেবেলা তার সন্তানকে বেরোতে দেবে না। আর তাদেরও নিশ্চয়ই দরজা জানলা সবই বন্ধ থাকে। শীতের সময় এই ঘটনাটা ঘটে, শীতকাল। তখন বলছে, কি বলছিস রবি? এত রাতে রবি? রবির বাড়িতে যখন খোঁজ নেওয়া হয় তখন রবি বলছে, আমি কই না তো, আমি তো মা বাবার সাথে রাতে ঘুমাচ্ছিলাম। তখন তার মা বাবাকে বলে যে ওই তো হরি ওখানে নিম গাছের গোড়ায় পড়ে আছে অজ্ঞান অবস্থায়, ও বলছে যে রবি নাকি ওকে রাতের বেলা ডেকেছে। তখন বলছে, না, রবি কি করে ডাকবে, রবি তো আমাদের সাথে ছিল, তার মা বাবা বলেছে। তখন রবিরও মা বাবা রবিকে নিয়ে আরো গ্রামের লোক সব যখন এসে রবিকে বলে যে তুই ঠিক করে বল, রবি তোকে নিয়ে কেন এসছিল? আচ্ছা, রবি নয় তোকে নিয়ে এসছিল, কিন্তু কেন? তখন বোনের যে দাদু, মানে যে বোন ঘটনাটা বলে তার দাদু হরি, তখন সে বলে যে আমাকে ও ডেকে নিয়ে আসে, আমাকে ডাকলো বাড়ি দিয়ে, তারপরে আমি বাড়ি থেকে বেরোলাম। তখন হরি যে দাদু তার বাবা মা বলে, তুই দরজা খুললি কি করে? গেট তো অনেক শক্ত, ওই গেট তো লোয়ার খোলা যাবে না, মানে মানুষের, বড় মানুষেরই ওই লোয়ার গেট চাকিয়ে খুলতে অসুবিধা হয়, এতটাই ভারী। সেখানে 7 বছর 6 বছরের একটা বাচ্চা ছেলে হরি তো পারবে না। তখন সে বলছে, আমার তো মনে নেই, আমি দরজা খুলে বেরিয়েছি আর রবিকে দেখলাম, রবি দাঁড়িয়ে আছে। তারপর রবি আমাকে বলল, হরি আমার সাথে আয়। রবি আগে আগে গেল আর আমি ওর পেছনে পেছনে গেলাম। যেতে ও যখন নিম গাছের এখানে আনলো, এনে না ও নিম গাছের ওপর উঠে যায়, মানে রবি, যে রবির ভেষ ধরে গেছিল, সে নিম গাছে ওঠে ওই মধ্যরাতে। আর হরিকে বলে, হরি নিম গাছের ওপরে আয়, তুই ওঠ, আমি উঠেছি দেখ, তুইও পারবি, তুই ওঠ, অনেক করে তাকে বলে। আর এদিকে হরি নিচে দাঁড়িয়ে নিম গাছের ওপরে যখন রবি উঠে যায় তাকে দেখে বলে যে রবি তুই নেবে আয়, রাতের বেলা নিম গাছে উঠিস না, আমি নিম গাছে এখন উঠতে পারবো না। কিন্তু রবি অনেক করে হরিকে বলে তুই নিম গাছের উপরে আয়, কিন্তু রবি বললেও কি হবে, হরি কিন্তু যায়নি। হরি কিভাবে জ্ঞান হারায় সেটা কিন্তু হরির মনে নেই। তো বোন একটু আগে ঘটনাটা শেয়ার করলো, ঘটনাটা খুবই ছোট কিন্তু সত্যি ঘটনা। আর ঘটনাটা বেশ কিন্তু গা ছমছমে, কারণ এইটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে রবির বেশ ধরে যে গেছিল সে ছিল নিশির ডাক। আমরা জানি রাতের বেলা আগে এরকম নিশির ডাক বলে কোনো একজন ছিল, যে রাতের বেলা এরকম ডাকতো। যেরকম ঘটনার প্রসঙ্গে হয়তো 3টে ঘটনা হয়ে গেল, 2টো বলেছিলাম বলবো প্রথমে। কারণ একটা আমার বাবার সাথে এরকম ঘটনা ঘটেছিল। বাবার এক বন্ধু ছিল শান্তি নামের। বাবা এই ঘটনাটা বলেছিল যে বাবার যখন টিনেজ বয়স, মানে ওই 18-19 বছর, আর বাবা তো ওই প্রথমেই তোমাদের বলেছিলাম, মানে যখন আমার ঠাকুরদা থাকতো তখন আমার বাবা, জ্যাঠা, কাকা 3 ভাই, তো কেউ না বাড়ি থেকে বেরোতো না, একদম গুড বয়, পাড়ায় ওদের মতো ভালো ছেলে নেই। আমার বাবা বলতো পড়াশোনা, স্কুল, কোচিং এ পড়তে যাওয়া, বাড়িতে বাবার হাতে হাতে কাজ করে দেওয়া, মায়ের বাসন মেজে দেওয়া, মানে এত ভালো ছেলে পৃথিবীতে নেই যখন বাবা থাকতো। আর যখন মানে আমার ঠাকুরদা চলে যেত ডিউটিতে, যখন চলে যেত, থাকতো না ডিউটিতে, তো ঠাকুরদা মাস 2 মাস 3 মাস পর আসতো, তোমাদের বলেছি। যখন চলে যেত তখন আর বাড়িতে 3 ভাইকে কে পায়? যদিও আমার জ্যাঠা বাড়িতে একটু থাকতো, ওকে সবাই বিড়াল বিড়াল বলতো, কারণ আমার জ্যাঠা বাড়ির মধ্যেই মানে বেশি সময়টা থাকতো, বাইরে কম বেরোতো। আর আমার কাকা আর আমার বাবা যেই ঠাকুরদা বেরিয়ে যেত তখনই ওদের 10টা হাত পা বেরোতো। আমার বাবা এগুলো বলেছে এরম ভাবেই। বাবা বলছে যে এরকম আমার বাবা সেই সময় ছিল। এবার রাতের বেলা মানে যদি রাতে যদি বড় বাথরুম বলতো, বড় বাথরুম মানে পটি করতে বা টয়লেট গেলে, মানে সেটাও বাবাকে ডেকে যেতে হতো, ঠিক আছে, এমনি যেতে পারবে না, কারণ আমার ঠাকুরদা না প্রচন্ড কড়া মানুষ ছিলেন। মানে এই দিক থেকে এই দিকে নড়লেও তোমাকে অনুমতি নিয়ে নড়নচড়ন করতে হবে, আমার ঠাকুরদা এরকম ছিলেন। আমরা তো দেখেছি, আমিও দেখেছি আমার ঠাকুরদাকে। তো আমার ঠাকুরদাকে মানে
যদি রাতের বেলা পটি উঠতে হয়, বড় বাইরে যাবে, বাবাকে ডাকবে, বাবা আমার এরকম পেটটা কিরকম করছে। আমার ঠাকুরদা বলবে চল, বাথরুমের বাইরে ঠাকুরদা একদম দাঁড়িয়ে থাকবে, বলবে যা করে আয়। মানে এরকম ধরনের উনি ছিলেন। এবার রাতের বেলা ওই শান্তি বলে যে বন্ধুটা, মানে যখন ঠাকুরদা থাকতেন না, মানে আমার বাবার বাবা, তখন বাবারা কি করতো, ওই রাতের বেলা সল্লেকে থাকতো তো কলকাতায়, ওই লেকের মধ্যে মৌয়া গাছ ছিল, মৌয়া ফল গাছ, তাল গাছ, জামরুল গাছ। রাতের বেলা কি করতো, ওই মধ্যরাতে, কলকাতার ছেলে বুঝতে পারছো, তখন ওরকম কলকাতায় প্রচুর মানে হই 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 ব্যাপার একটা, ছেলে ঠেলেরা ওঠে রাতের বেলা মন্দিরে বসে আড্ডা দেওয়া। সকালে স্কুল থাকে, মধ্যরাত মানে একদম ভোর ভোর হতে হতে 3:30 3টে বাজতে বাজতে উঠে যেত। তারপর কার গাছে তাল, কার গাছে কাঁঠাল, এরকম করতো। হ্যাঁ, এটা অনেকেই করে, তা বলে সব সময় না, কখনো কখনো। তো সেরকমই বলছে, আমি যখন সন্ধ্যাবেলা পড়ে বাড়ি ফিরি, একসঙ্গে পড়ে শান্তি, আমার বাবা, তারপর বরুণ বলে এক কাকা, তারপরে তাপস কাকা, অনেকে ছিল, অনেকে। বাবা নাম বলতো, অতটা আমার নাম মনে নেই, যার যার নাম ছিল মনে বললাম। যদিও কেউ কিন্তু বেঁচে নেই, সবাই মারা গেছেন বাবার বন্ধুরা। তো যাই হোক, বাবা তখন বলছে যে সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরি কোচিং থেকে পড়ে, তখন আমরা ওই পাড়ার গলির মুখে সবাই প্ল্যান করলাম, আজকে রাতে আমরা 3টের পর উঠবো, উঠে লেকে আসবো। কিছু তাল হয়েছে, তাল খেতো না, কারোর বাড়িতে আনতো না, কিন্তু ওই কি করতো বলতো, মানে যারা পেতো আনতে যেত, তারা কিন্তু বাড়িতে আনতো না। আর আমার যে ঠাকুমা বাড়ি আনলে, আমার ঠাকুমা সব তাল ছুঁড়ে মারবে। ঠাকুমা বলতো কিচ্ছু, মাছ তাল কি তোরা কিচ্ছু ঘরে আনবি না। কি করতো, ওই নিয়ে এসে কোনো মন্দিরে দিয়ে দিত, নাহলে কোনো গরিব মানুষকে এমনি যাচ্ছে, ও মাসি এনাও তাল নিয়ে যাও খাবে, ওরকম। মানে ওইটা ওদের আনন্দ, একটা হই হই, বুঝেছো তো। এ না যে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবো, ওই সব কোনো এ ছিল না। এবার হয়তো কোনো বন্ধু বললো আমাকে 2টো তাল দে তো, নিয়ে যাই, দিদির বাড়ি পাঠাবো, দিদির বিয়ে হয়েছে, এইরকম। কিন্তু আমার বাবা কোনো সময় বাড়িতে কিছু আনতো না, কারণ আমার ঠাকুমা পছন্দ করতো না। এবার বাবা তো জানে না, কোচিং দিয়ে পড়ে বন্ধুদের সাথে পাড়ার মুখে গলির বলেছে, এবার তারা তো চলে গেছে। বাবা যখন বাড়ি ঢুকেছে, ঢুকে দেখছে এ মা, এ কি হবে, বাবা তো এসে গেছে, মানে আমার ঠাকুরদা এসে গেছে। তখন বাবা তো আর বেরোতে পারিনি। আমার ঠাকুরদা বলছে কিরকম হচ্ছে পড়াশোনা অরুণ, আমার বাবার নাম তো অরুণ, বলছে কিরকম হচ্ছে, বাবা বলছে হ্যাঁ বাবা ভালো হচ্ছে। বলছে স্কুলে কোনো রকম দিদিমণিরা কিছু বলেনি তো, স্যাররা পড়া ঠিক পারো তো তুমি? হ্যাঁ বাবা পারি, ঠিক মতো করে নিয়ে যাই। ঠিক আছে। গেই দেখছে কাকা আর জ্যাঠা খাটের উপর বই পড়ছে, যারা থাকেই না, বাড়ির ছাওয়ার আশেপাশে থাকে না, তারা দুজন বই পড়ছে। এবার বাবা বুঝতে পারলো যে গেল, বেরোতে তো পারবোই না, এখন তো বই পড়তে বলবে। তো তখন আমার ঠাকুরদা বলে যাও হাত পা ধোও, ধুয়ে, আমার ঠাকুমার নাম তো কামনা, বলছে কামনা ও দেখো তো কি খাবে, ওকে একটুখানি মুড়ি মেখে দাও। তখন তো এই চাউমিন রোল এসব কোনো চল ছিল না, মুড়ি মাখা, ঘরে বেগুনি ভেজে দিত, ঘরের মধ্যে পেঁয়াজি ভেজে দিত, ছোট ছোট পকোড়ার মতো, চপ মুড়ি এসব খাও। বলছে ওকে দাও তো, মুড়ি খাবে নাকি দেখো। অরুণ মুড়ি খাবে তুমি পড়তে পড়তে? বাবা বলছে হ্যাঁ খাবো। বলছে ঠিক আছে, ওকে মুড়ি দাও। এবার আমার ঠাকুমা এক বাটি মুড়ি দিয়ে যায়, ওরা মুড়ি খেয়ে অতক্ষণ শেষ করে দিয়েছে, দেখছে বাটি পড়ে আছে, মুড়ি 2-4টে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। তো আমার বাবা বুঝতে পারলো যে আমি তো মধ্যরাতে বেরোতে পারবোই না, আর বলারও কোনো রকম খবর দিতে পারবো না, কারণ বেরোতে তো পারবো না, আর বাড়িতে ঢুকেছে আর হবে না। যাই হোক, আর বাবা একটা কথা বলতো, মানে আমার ঠাকুরদা যখনই বাড়ি আসতেন, উনি ওই ঠাকুরদার একটা হ্যাবিট ছিল, ভালো বলো খারাপ বলো, এটা বাবার মুখে বারবার শুনেছি, বাবা খুব আফসোস করেন, কথাগুলো বলেন, যে আমার বাবা যখন বাড়ি ফিরতো, ধরো আমের সিজন, ওই 1 কিলো 5 কিলো আম কোনোদিন বাবা আনতো না। শিয়ালদা স্টেশন থেকে মাথায় করে সেই ঝুড়ি করে আম বিক্রি করে, এক ঝুড়ি আম থৌকো। হ্যাঁ, তাকে বললো ভাই কত আম তোমার, এই সব ঝুড়ির আম বলো কত। আর তখন তো অনেক কম মূল্য ছিল টাকার, তখন মূল্য ভ্যালু, মানে একটা ভ্যালু ছিল। তো হয়তো সে বলল
বাবু পুরো আম আপনি 5 টাকা দেবেন। তখন বলল ঠিক আছে, তোমাকে কিন্তু এই আম আমার সাথে নিয়ে যেতে হবে, তুমি চলো, আমি তোমায় আবার ফিরে আসার ভাড়া দিয়ে দেবো। কারণ মাথায় করে তো আমার বাবা নিয়ে যাবে না। তো ওরকম সেই লোক বলতো ঠিক আছে বাবু, সে মাথায় করে বাড়ি পর্যন্ত মুঠে বয়ে দিয়ে আসতো। আমার ঠাকুরদা তাকে টাকা ধরে দিয়ে দিত যে নাও তোমার বাড়ি যাওয়া টাকা, আর এটা তোমার আম নেওয়ার টাকা। এরকম আম বলো, কাঁঠাল বলো, লিচুর সময় লিচু, মানে আপেল, পেয়ারা, মাছও ওরকম। মাছ মাছ বাজারে যেত, মানে সে ইলিশ মাছ প্রচন্ড ভালোবাসতো, যেটা আমার বাবার মধ্যেও আছে, যেটা আমার মধ্যেও আছে প্রচন্ড, যেটা আমার বাবার মধ্যেও আছে প্রচন্ড ইলিশ মাছ খেতে আমিও ভালোবাসি। আর আমার আমার মানে আমার ঠাকুরদা 6 ফুটের উপরে হাইট ছিল, আমার বাবারও মোটামুটি 5, 8, 9 হাইট, আর আমার 5 ফুট 8 ইঞ্চি। আজকে তোমাদের সামনে বলে দিলাম। তো যারা আসো তোমরা জানো আমি কতটা লম্বা, তোমরা নিজেরাই বলো দিদিভাই দেখলে তোমাকে বোঝা যায় না তুমি এত হাইট। আর তোমরা ভিডিওগুলো ফলো করলে বুঝতেই পারবে। যাই হোক, মানে আমার বাবা, আমার ঠাকুরদা, আমরা 3জন বাড়ির সব থেকে লম্বা। আর আমাদের 3জনটা অনেকটা সিমিলার, আমরা বলে যে অনেকটা একরকম দেখতে। আমার ঠাকুরদাকে যেরকম দেখতে ছিল আমার বাবাকে দেখতে, আবার বাবার মতো সবাই বলে আমাকে দেখতে। আবার আমাদের প্রিন্সও হয়েছে আমার মতো, তবে ও মাছ টাছ ভালোবাসে না, খায়ও না, কিন্তু হাইট ওরকম পেয়েছে। ব্যক্তিত্ব, মানুষের একটা ব্যক্তিত্ব থাকে তো, পার্সোনালিটি যেটা বলে, সেটা পুরো আমার ঠাকুরদার মতো। কারণ আমার প্রিন্স যখন হয়, আমার ঠাকুরদা মারা যাওয়ার পর প্রথম সন্তান, মানে আমাদের বংশে আমার প্রিন্স হয়। তো তখন সবাই বলেছিল যে ঠাকুরদাই হয়তো এসেছে, কারণ ও বেশ লম্বা হয়েছিল, ফর্সা হয়েছিল। আর সব থেকে বড় কথা কি বলতো, আমার বাবাকে আমার ঠাকুরদা খুব ভালোবাসতো। 3 ছেলের মধ্যে মানে অরুণ যখন মারা যায় আমার ঠাকুরদা, তখন আমার বাবা মা ইয়েতে গেছিল, পুরী ঘুরতে গেছিল। সোনামার তো চলে আসে, কিন্তু তারা পুরী গেছিল ওই সময়টা। তো যাই হোক, ঘটনার মধ্যে আবার বলতে বলতে অন্য জায়গায় চলে গেলাম। যাই হোক, এবার আমার বাবা মুড়ি খায়, ঠাকুমা মুড়ি দেয়, দেওয়ার পর চুপচাপ বসে আছে। তখন ঘরের মধ্যে আমার বাবা পুরো আটকা, কাকা আটকা, হ্যাঁ আমার জ্যাঠাও আটকানো। এইদিকে আমার বাবা সেই মাছ এনেছে, বড় মাছ বাড়িতে, কাতলা মাছ গোটা, কোনো ওই 500, 600 হাফ এইসব আনতো না, গোটা। মানে খাবে যতদিন উনি থাকবেন একদম খাবি দাবি দিয়ে যাবে, তারপর তোমরা অল্প অল্প করে এনে খাও তোমাদের মতো। কিন্তু আমার ঠাকুরদা এটা 12 মাস, 12 মাস উনি বাড়িতে আসলে 2 মাস 3 মাস থাকতো, ওরকম খাওয়া দাওয়া। হ্যাঁ, তো মাছ টাছ রান্না হচ্ছে, ভাজায় রাখবে, ঝোলে রাখবে, দই কাতলা করবে, মাছের মাথা দিয়ে ডাল হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে রাতের বেলা। সবাই এসছে দাদু, এবার আমার খাওয়া দাওয়া হয়। আমার বাবা বলছে খেয়ে দিয়ে সব শুয়ে পড়ি, শুয়ে রয়েছি। এইবার বাবার মাথার সামনে ছিল জানলা, জানলার ওখান থেকে বাবাকে বলছে রাতের বেলা, বাবা কিন্তু ঘুমাচ্ছে, বাবা কিন্তু হুঁশ নেই, এসে বলছে এ অরুণ, অরুণ, এ অরুণ, হ্যাঁ অরুণ, 3বার ডাকে। বাবা জানে যে শান্তিকে তো বলা ছিল, তাহলে শান্তি এসে ডাকছে। এবার বাবা উঠে বসে জানলাটা আস্তে করে খোলে। যখন জানলাটা খুলে তখন দেখছে না জানলার কাছে কেউ নেই। আর ঠাকুরদার ঘুম তো খুব সজাগ, উনি তো পাইলট ছিলেন। ঠাকুরদা তখন সাথে সাথে না উঠে বলছে কি যে আয় অরুণ, জানলা খুলছিস কেন? রাতের বেলা এখন কটা বাজে? 3টে বেজে গেছে। তখন ভয়তে আমার বাবা তখন বলছে না, ও কে আমাকে ডাকলো? বাবা বলছে কে ডাকলো? আর আমার ঠাকুরদার বিশাল সাহস ছিল, বিশাল সাহস। ঠাকুরদার সাথে সাথে গেট খুলে একদম পেছনে জানলার দিকে চলে যায়। গিয়ে দেখছে না ওখানে কেউ নেই, ওই দিক দিয়ে কেউ যেতেও পারবে না, ওই দিক দিয়ে পাঁচিল টানা, পুরো পায়খানা বাথরুম, যেতে হলে সামনে দিয়ে যেতে হবে। তখন বলছে কই কেউ নেই তো। এই রকমই সেই সময় তো ঠাকুরদা বাঁচিয়ে দেয়, কিন্তু বাবাকে এরকমই একবার ডেকে নিয়ে যাচ্ছিল, ডেকে নিয়ে যাচ্ছিল যখন, তখন 3টে প্রায় বেজে গেছে, অন্য দিনের কথা, তখন ঠাকুরদা ছিল না। আমার বাবা বলে সেই ভুলো কানা বলে একটা, মানে কোনো ভূত প্রেত এরকম আছে, ভুলো ভুলো কানা এরকম বলে, মানে ও না তোমাকে সব ভুলিয়ে দেবে, তুমি যেন কানা হয়ে যাবে, তুমি কিছু দেখতে পারবে না, তোমাকে যেই দিকে চালনা করবে তুমি সেই দিকেই চলবে, এরকম আছে। বাবাকে এরকম রাতের বেলা নিয়ে যাচ্ছিল। আর ওই রাতের বেলা
তখন ওই সময় একটা পার্টিগত কিছু অশান্তি হচ্ছিল কলকাতায়। আর বাবা ওরকম বলছে কি আমাকে ডাকছে, আমি চলে যাচ্ছি। কে ডেকে নিয়ে যাচ্ছে জানি না, একটা মনে হচ্ছে চেনা কেউ ডাকছে। আর ওখানে মামু বলে তার একটা দোকান ছিল, আমার বাবা এই ঘটনাগুলো বলে তো মানে এখনো গা না কাটা দেয়। বলছে সেই মামু তখন আমার বাবাকে বলছে, এ অরুণ কোথায় যাচ্ছিস এত রাতের বেলা, কি রে? তখন আমার বাবার না সম্বিত ফেরে। বাবা বলছে, মামু আমাকে কে যেন নিয়ে যাচ্ছিল, ওই যে। তখন কেউ নেই, বাবা দেখছে কেউ মিশিয়ে গেল, কিন্তু মামু তো দেখতে পাচ্ছে না। তখন মামু বুঝতে পেরেছে, কারণ কলকাতার মানুষ তখন আমার ঠাকুরদার মতনই বয়স্ক মানুষ, ওনারা তো অনেক কিছু জানে। তখন আমার বাবাকে বলছে, যা আমি দাঁড়িয়ে রয়েছি, যা পাড়ার মোড়ে সোজা বাড়ি ঢোক, যা। বাবা সেই গলি দিয়ে বাড়ি চলে যায়, নাহলে হয়তো বাবা আজ জীবিতও থাকতো না। এরকম অনেক কিছু বাবার সাথে, বাবাদের ওখানে অনেক ঘটনা, বন্ধুদের সাথে, আমার জ্যাঠার সাথে, তাদের পরিবারের সাথে অনেক ঘটনা ঘটেছে। আমার বাবা তো তোমাদের ঘটনা বলেছে, তোমরা শুনেছো। আবারও চেষ্টা করব কোনোদিন বাবাকে নিয়ে অবশ্যই বসার। হ্যাঁ, এবার চলো যে ঘটনাটা বলছিলাম, তোমাদের দুটো ঘটনা বলবো বলেছিলাম, বাবার ঘটনাটা এক্সট্রা বোনাস তোমাদের বললাম। তৃতীয় ঘটনাটা হচ্ছে মেলা থেকে ফেরার একটি ঘটনা। ঘটনাটা যদিও খুব একটা বড় না, তবুও মোটামুটি বড়ই আছে, ভালো লাগবে। এই ঘটনাটা রানা চ্যাটার্জি বলেন। বলছে, দিদিভাই আমার বাবার সাথে মনে পড়ে ছোট্টবেলায় আমি একবার মেলা থেকে আসছিলাম। বিহারের ঘটনাটা বিহারে হিন্দিতে পাঠায় আমাকে। জেলাটা কি বলেছিল, ছাপড়া জেলা বিহারের, এরকম কিছু বলেছিল। হ্যাঁ, বলছে রাতের বেলা আমার বাবার সাথে মেলা করে আসছি। অ্যাকচুয়ালি রাতের বেলা হয় কি, মানে মেলা থেকে আসছে মানে যে রানা ভাই ঘটনাটা পাঠায়, অ্যাকচুয়ালি মেলা বলতে আমার বাবা মেলাতে কাঠের জিনিস বিক্রি করতো। আর আমার যেহেতু মা বাড়িতে থাকতেন, সন্ধ্যাবেলা আমি হেঁটে হেঁটে মেলায় চলে যেতাম। তো আমি মেলা থেকে বাবার সাথে বাড়ি ফিরছি। ওই সময় তো মেলা এখনের মতো ওই 9টা-10টা পর্যন্ত হতো না, সন্ধে হতে হতেই মেলা উঠে যেত, মানে সূর্য অস্ত যেত, মেলা উঠে যেত। সারা সকাল থেকে মেলা হচ্ছে, জিলাপি থেকে শুরু করে নানা রকম মিষ্ট দ্রব্য, খিচুড়ি, তরকারি, কচুরি, পুরি, সিঙ্গাড়া, নানা রকম খাবার সারাদিন মেলায় বিক্রি হতো। যখনই সূর্য অস্ত চলে যেত তখন কিন্তু মেলা উঠে যেত, মেলা কিন্তু আর থাকতো না। তো সেই রকম আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে, মেলা গোটানোর সময়। তো ওই সময় আমি প্রত্যেক দিন চলে যেতাম। আর খুব ভালো করে মনে আছে, রানা দাদা ভাই বলেন যে সেই দিন যে ঘটনাটা ঘটে, সেই দিন ছিল মেলার শেষ শেষ দিন। বলছে বাবার সাথে সবকিছু মেলার গুছিয়ে নিয়ে আমার পিঠে একটা ছোট পুটলি বাবা করে দিয়েছে, আর বসার জিনিসগুলো আর যে কাঠের জিনিসগুলো বাবা 2 হাতে ব্যাগে করে নিয়েছে, আর একটা পুটলি করে পিঠে কিছুটা নিয়েছে, নিয়ে আমরা আসছি। আমাদের যখন বাড়ি ফিরি, ওখান থেকে একটা নদী পড়ে, নদীর ধার থেকে একদম কাঁচা রাস্তা, ওখান থেকে হেঁটে আসতে হয়। আর এক সাইডে বন জঙ্গল ভরা, ওই জায়গাটা মানে খুব খারাপ, ভালো না জায়গাটা। তো রানা দাদা ভাই বলেন যে যখন আমি আমার বাবার সাথে ওই সূর্য অস্তর পর মেলা তুলে, শেষ মেলা, ভাঙা মেলা, যে যার মতো চলে গেছে, কারণ অনেকেই দিন থাকতে দুপুরবেলা উঠে গেছে, জানে আর বিক্রি হবে না। যারা দূর দূরান্ত থেকে আসে তারা অনেক আগে চলে গেছে। আমরা যেহেতু অনেক পায়ে হেঁটেই যাওয়া আসা করতে পারি, তার জন্য মেলা শেষে আসছি। হঠাৎ করে মানে কি বলবো, একটা ওই নদীর মধ্যে, যে পাশে নদীটা মানে রাস্তা আর নদী পুরো সমান সমান, আর এই পাশে হচ্ছে জঙ্গল, মানে যতদূর তুমি যাবে নদীও তোমার সাথে যাবে। বলছে যখন আসছি তখন নদীর মধ্যে একটা ঝপঝপ ঝপঝপ করে কিছু আওয়াজ হলো। তো আমার বাবা বলল, রানা এই হাতে আয়। মানে আমি নদীর ধারের ওইদিকে ছিলাম, তখন আমি বলতে বাবার ওই সাইডে চলে যায়, জঙ্গলের দিকে। বাবা নদীর দিক থেকে যাচ্ছে, তখন তো ওই নদীর পাড় ঘেরা বা আটকানো ছিল না, ওই বন জঙ্গল ফাঁকা একদম, কুলবর্তী নদী, জল একদম থই থই করছে নদীতে। তো আমার বাবা তখন বলছে যে নদীতে মনে হয়
অনেক মাছ হয়েছে। বৃষ্টি হয়েছে কিছুদিন আগে, বর্ষা গেছে, নদীতে মনে হয় অনেক মাছও এসেছে। দেখি কালকে সকালে পাড়ার দুজনকে নিয়ে মাছ ধরতে আসবো। কারণ আমার বাবা তো ওই মেলা, কোনো সময় মাছ ধরার কাজ, কোনো সময় সবজি এনে বিক্রি করতো বাজারে। তখন তো কাজ বাজ চাকরি ছিল না, তখন এইসব করেই দিন চলতো। বাবা বলতে বলতে যাচ্ছে, তাহলে মনে হয় অনেক মাছ এসছে, মাছ জলে খেলছে, ছপাত ছপাত করে শব্দ হচ্ছে। মানে রানা তখন তো ছোট, রানা 7-8 বছর বয়স। রানা বাবার সাথে আসছে, তখন রানা বলছে যে বাবা বাবা, কালকে যখন তুমি আসবে তখন আমিও আসবো। বলছে না, তুই তো সকালবেলা উঠবি না, তুই ঘুমাস কোনি, বেলা করে আসবি। আমি তো এখানেই থাকবো, তুই তো আমাকে দেখতে পারবি, বেলা করে আসিস। রানার বাবা বলতে বলতে যাচ্ছে, হঠাৎ করে একটা মাছ ছিটকে রানার বাবার রাস্তার কিছুটা আগে এসে পড়ে। যদিও অন্ধকারের মধ্যে তারা আসছে চোখ জেলে, মানে তখন তো ওই লাইটের কোনো ব্যবস্থা ছিল না, পুরো অন্ধকার, মানে রাস্তায় কোনো লাইট ছিল না। জ্যোৎস্নার আলোতে জ্যোৎস্নার আলোতে দেখছে একটা সাদা মাছ, বেশ বড়, 700-750 ওজনের হবে, ছটফট ছটফট করছে। তো অনেক সময় হয় জল প্রচুর হলে মাছ কিন্তু লাফিয়ে লাফিয়ে রাস্তায় উঠে যায়। তখন রানা বলছে, মানে ওরা কিন্তু ঘটনাটা হিন্দিতে বলেছে, ঠিক আছে, আর ওরা হিন্দিতেই কথা বলছে। রানা তখন বলছে, বাবা ওই দেখো বাবা, রাস্তার মধ্যে মাছ বাবা। তখন রানার বাবা কি করে, ওইখানে হাত থেকে ব্যাগ দুটো রেখে উনি ওই মাছটাকে গিয়ে ধরতে যায়। যখন মাছটাকে ধরতে যায়, মাছটা না ছিটকে হাতে ফসকে ফসকে চলে যাচ্ছে, জ্যান্ত মাছ তো, চলে যাচ্ছে। এবার রানা কিন্তু ওইখানে দাঁড়িয়ে রয়েছে রাস্তায়, মাঝ রাস্তায়, যেখানে ওর বাবা ব্যাগ দুটো রেখেছে খুলে, আর ওর বাবা মাছটা ধরার চেষ্টা করছে। এবার মাছটা সমানে ধরতে পারছে না, পিছলে পিছলে জ্যান্ত মাছ চলে যাচ্ছে আস্তে আস্তে নদীর দিক থেকে উঠে ছিটকাতে ছিটকাতে রাস্তা দিয়ে জঙ্গলের দিকে। আর মাছ ধরার এমন একটা নেশা, খুব বাজে নেশা মাছ ধরার। আর এইদিকে রানার দাদা ভাইয়ের বাবার হুঁশ নেই যে তার ছেলে রাস্তায় অনেকটা দূরে সে রেখে দিয়ে এসছে মাছটার, মানে এমন ভাবে মাছটার প্রতি তার একটা আগ্রহ চলে আসে, মাছটা সে ধরবে, জিদে পড়ে যায়। সে কি করে, ওই জঙ্গলের ভিতরে মাছটার সাথে সাথে ঢুকে যায়। এবার তার বাবা যখন ঢুকে যায়, তখন রানা দাদা ভাই ওখানে দাঁড়িয়ে তো দেখতে পাচ্ছে না। এবার রানা দাদা ভাই দেখছে, কিছুক্ষণ পর, আমি বলছি ওর গা কাটা দিচ্ছে, বিশ্বাস করবে না, বলছে জঙ্গলের ভিতরে যেন ঝড় উঠেছে। সে কি বিশাল হাওয়া, পাখি উড়ে যাচ্ছে, অন্ধকার ঘুটঘুটে, মানে রাতে দেখছে, মানে সেই গাছের পাতাগুলো দুলছে। রানা প্রচন্ড ভয়তে তখন, বাবা বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা করে সমানে ডাকছে ভয়তে। রানা তো যেতে পারছে না, কারণ ওখানে জিনিসগুলো রাখা। রানা তো অন্ধকারে কোথায় ঢুকবে, বাবা তো মাছটা ধরতে ধরতে চলে গেছে। ওই সময় মেলারই কেউ আসছিল ওই পথে, এসে তখন বলছে, কিরে এই ছেলে, কে রে তুই? যখন ঘোরে তখন বলছে, রানা না, কিরে এখানে দাঁড়িয়ে, তোর বাবা কোথায়? তখন বলছে, দেখো না কাকা, এরকম এরকম হয়েছে, আমার বাবা না ওই জঙ্গলে চলে গেছে। তখন বলছে, তোর বাবা এত লোভী কেন রে, ওটা মাছ না রে। বলে তখন বলছে, চল চল চল, তুই রাখ এখানে। পিঠ থেকে যে একটা কাপড়ের পুটুলি ছিল রানা দাদা ভাইয়ের, সেটা ওখানে রাখে। বলে কিছু হবে না, রাখ। রেখে বলছে, চল আমার সাথে চল। বলে সে নিয়ে জঙ্গলে ঢোকে। এবার জঙ্গলে ঢুকে দেখছে রানার বাবা অজ্ঞান হয়ে বাঁশ গাছের ঝাড়ের কাছে পড়ে আছে। বাঁশ গাছের তো দেখবে মানে অনেক বাঁশ বেরিয়ে বেরিয়ে একটা ঝাড় মতো হয়ে যায়, ওখানটা পড়ে রয়েছে। তখন গিয়ে ওই যে কাকু, পাড়ার কাকু, ওদের বাড়ির ওখানেই থাকে রানা দাদা ভাইয়ের, আর রানা তো কাঁদছে, তখন সে তাকে ডাকে ওর বাবার নাম করে, যে অমুক, ক্যা হুয়া, এই উঠ উঠ, ক্যা হুয়া তুঝে, ক্যা হুয়া, ক্যা দেখা তুনে, বল। হিন্দিতে তখন বলে। অনেকক্ষণ বলার পর, মানে ডাকাটাকি ঝাঁকুনি দেওয়ার পর জ্ঞান ফেরে। তখন বলছে, কি হয়েছে, হিন্দিতে। তখন বলতে পারছে না, মানে একদম থতভম্ব হয়ে গেছে, মুখে আর কোনো কথা বলতে পারছে না। যাই হোক, তখন ওখান থেকে তাকে ধরে নিয়ে বাইরে বেরোয়, নিয়ে তো
হাঁটতে পারছে না, ভয় পেয়েছে না, গায়ে জোর নেই। তখন কোনো রকমে সেই লোকটা রানার বাবার কাছে যেগুলো ছিল সেগুলো উনি নিয়ে, রানাকে নিয়ে, তার বাবাকে ধরে নিয়ে বাড়ি পর্যন্ত যায়। গিয়ে তার মাকে ডেকে সবটা বলে। তখন রানার বাবা যখন হাত পা মাথা সব ধুয়ে দেয় আস্তে আস্তে অনেকক্ষণ পর, তখন বলছে যে ভেবেছে গরিব মানুষ তো, মেলা থেকে আসছে, একটা মাছ পেয়েছে, বাড়িতে এনে কেটে বেটে রান্না করবে, দুজনে তিনজনে খাবে। তো বলছে যে ওটা মাছের অ্যাকচুয়ালি রূপ করে ডেকে নিয়ে যায়। অ্যাকচুয়ালি ওটা কোনো মাছই ছিল না, ওটা কোনো খারাপ একটা দৈত্য ছিল, যে মেরে ফেলার চেষ্টা করেছিল তার বাবাকে। কিন্তু ওই সময়েই যে রানা দাদাভাই ডাকছিল, ওই সময় বাবা, ও বাবা, বাবা, ও বাবা, এই যে ডাকটা শোনে, যে দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি একজনের ডাক, তখন তার বাবা মানে তার না ওই জ্ঞানে আসে, হুঁশে আসে যে না, আমি তো অনেকটা জঙ্গলে ঢুকে গেছি। আর তখন সে ওই দৃশ্য দেখে যে দৈত্যর, দেখে সে অজ্ঞান হয়ে যায়। না যদি রানা দাদাভাই ডাকতো, তাহলে তার বাবা তো একটা অন্য ঝোঁকে ছিল, ঘেটি মুটকে মেরে ফেলতো। তো এই ছিল আমাদের তৃতীয় ঘটনা। তিনটে ঘটনা কেমন লাগলো দর্শক বন্ধুরা? আমি জানি তিনটে ঘটনা আজকে দুর্দান্ত ঘটনা। তিনটে ঘটনা আমি বলবো। আজকে প্রশ্ন, এবার দেখি তোমরা আজকে সঠিক প্রশ্ন কে দিতে পারো। প্রথম ঘটনায় যে বোন ঘটনাটা পাঠিয়েছিল, তার দাদুর নাম কি ছিল? আর তার দাদুরা ক ভাই বোন ছিল? দেখি কে প্রশ্নের উত্তর দিতে পারো। আজকে কোনো তোমাদের কমেন্ট আমি পড়ছি না, আজকের প্রশ্ন আমি দেখব সঠিক কারা দিয়েছো। কালকে তাদেরই শুধু নাম বলবো যারা সঠিক উত্তর দিতে পারবে। যারা উত্তর দিতে পারবে না তাদের আমি নাম কালকে নেব না। ওকে, এখনের মতো আসছি, টাটা, গুড নাইট, লাভ ইউ টু। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল। এখনের মতো টাটা।